আচ্ছা খেয়াল করেন। আচ্ছা লাস্ট ক্লাস আমি কোর্স আউটলাইন দিয়েছিলাম আর আমি বলছিলাম যে কী কী পড়াবো এই কোর্সে কী কী থাকতে হবে, তাই না? লাস্টে কি কোর্স আউটলাইন। ওকে আচ্ছা, আপনারা আজকে অনেকে আসছেন, যে নিচে ফটোকপির দোকান আছে না আলামিনের, সেই নিচে ওইখানে দেখবেন আমার কোর্স আউটলাইন দেওয়া আছে। এই কোর্সে কী কী পড়াবো, কত মার্চের পরীক্ষা থাকবে, কবে করে পরীক্ষা থাকবে, কী কী পরীক্ষা থাকবে। স্যার গত সপ্তাহে আমরা গেছিলাম, তার কাছে নাই। আচ্ছা আজকে যাই দেখেন, আমরা দিয়েছিলাম সে ফটো উপরে আছে। হ্যাঁ পরে 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 অ্যাভেলেবেল হয়েছে, একটু পরে হয়তো অ্যাভেলেবেল হয়েছে। আচ্ছা আর এই যারা লাস্টে আসছেন তাদের আমি ওই যে ওদের কাছ থেকে শুনে নিন, আমি আমার কোর্সের শুরুতে কিছু কথা বলে দিয়েছিলাম আপনার কীভাবে মোটামুটি ভালো রেজাল্ট করতে পারেন আমার কোর্সে, ঠিক আছে? মোটামুটি আমি রাস্তাটা একটু সোজা সহজ করে দিচ্ছি, ওদের কাছ থেকে ওদের শুনে নিন। আর এই কোর্সটা হচ্ছে মোবাইল সেলুলার কমিউনিকেশনের কোর্স কোড হচ্ছে 42890793 হচ্ছে কোর্স কোড। মোবাইল সেলুলার কমিউনিকেশন ভর্তি হয়ে ধরে নেওয়া যায়। এটা হচ্ছে আমরা প্রথমে আজকে কি দেখবো, যে এই মোবাইল সেলুলার কমিউনিকেশন ইন্ট্রোডাকশন টু দ্য হিস্টরি অফ মোবাইল সেলুলার কমিউনিকেশন, এটা ইন্ট্রোডাকশন এবং হিস্ট্রিটা, ঠিক আছে? প্রথমে আসি মোবাইল কমিউনিকেশন কি জিনিস। আগের দিন আমি বলতেছিলাম যে মোবাইল সেলুলার কমিউনিকেশন বেসিক কী কী নিয়ে কাজ করে, কী না কী করে। আজকে সেটাই দেখবো যে মোবাইল সেলুলার কমিউনিকেশন কী। মোবাইল সেলুলার কমিউনিকেশন নর্মালি বলে যে আমরা মোবাইলে কথা বলি না, এখন না স্মার্টফোন দিয়ে কথা বলি। ফোন যখন স্মার্টফোন আসে নাই তখন কিন্তু আমরা ওই যে অ্যানালগ ফোন দিয়ে কথা বলতাম, নোকিয়া ফোন দিয়ে কথা বলতাম না। এইগুলো যে কমিউনিকেশন সিস্টেমটা, এটা হচ্ছে সেলুলার কমিউনিকেশন সিস্টেম। এই সেলুলার কমিউনিকেশন সিস্টেমটা হচ্ছে মোবাইল সেলুলার কমিউনিকেশন। এই মোবাইল সেলুলার কমিউনিকেশনের আদ্যপ্রান্ত আমরা মোটামুটি সবই পড়বই করছে, যে এর শুরু কখন থেকে হয়, কীভাবে কাজ করে, হ্যাঁ? তারপরে যে স্মার্ট টেকনোলজি চলে আসছে কীভাবে, এটাও করবো। বর্তমানে 5G 6G কীভাবে কাজ করে এগুলোও দেখবো। এবং ফাইনালি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের যে টেলিকম সেক্টরটা আছে, এই টেলিকম সেক্টরে কিছু টেলিকমিউনিকেশন ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট কী কী পলিসি অ্যাপ্লাই করে এগুলো আমরা একটু দেখবো। আর লাস্টে দেখবো আইডেন্টিটিস পলিসি আছে একটা, বাংলাদেশে টেলিকম সেক্টরে বিজনেস করতে হলে একটা পলিসি মেনটেন করে বিজনেস করতে হয়। ওই পলিসি অবজেক্টিভ কী জিনিস, রুলস এগুলো সব কী জিনিস এগুলো দেখতে হয়। শুরুতে আসি যে মোবাইল ফোন যে পোর্টেবল টেলিফোন, এটা হচ্ছে একটা টেলিফোন। মোবাইল ফোনটা আমি প্রথম দিন বলছিলাম মোবাইল ফোন হচ্ছে ভ্রাম্যমান, তো ভ্রাম্যমান সেই মোবাইল ফোনটা হচ্ছে আমরা যে পোর্টেবল একটা ফোন হাতে নিয়ে আমরা সব জায়গায় চলাফেরা করতে পারতেছি, এটা হচ্ছে জেনারেলি মোবাইল ফোন বলা হয়। আগে কিন্তু ছিল আমাদের টেকনিকটা কি এরকম ছিল, ঠিক না? এরকম ওয়্যার টেলিফোন ছিল, পাশাপাশি কথা বলতে হলে টেলিফোন আমি এরা হচ্ছে সর্বোচ্চ দ্বারা ওইটা আস্তে 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 আপডেটেড হয়ে হয়ে আমাদের কিন্তু টেকনোলজিটাকে আগে এরকম প্রত্যেকটা এলাকায় ছোটো ছোটো বিলাস দিয়ে চারটা টেলিফোন লাইন চারটা পাশাপাশি কানেকশন দেওয়া থাকতো। এখন এই টেলিকমে যেমন লাইন দেওয়া থাকে, এই লাইনটা থেকে আসতে করে আমরা পরবর্তীতে দেখলাম টাওয়ার চলে আসছে এলাকায়, সাথে মোবাইল ফোন চলে আসছে। সেটাই বলা হচ্ছে যে মোবাইল ফোন ইজ এ পোর্টেবল টেলিফোন। ইট ইজ অলসো নোন অ্যাজ এ ওয়্যারলেস ফোন। এটাকে আমরা ওয়্যারলেস ফোন আকারেও চিনি, কারণ কি এর কোনো তার নেই, ঠিক না? ওয়্যারলেস ভাবে চলাফেরা করতে পারি, যে ওয়্যারলেস ফোন বলে। ওটাকে আবার সেল ফোন আকারে অনেকে বলে, সেল ফোন বলে, আবার অনেকে সেলুলার টেলিফোন বলে, সেলুলার টেলিফোন বলে এটা। এবার দেখেন সেলুলার কমিউনিকেশন টেকনোলজি ইজ বেসড অ্যারাউন্ড দ্য কনসেপ্ট অফ ইউজিং লার্জ নাম্বার অফ বেস স্টেশন ইজ কভারিং এ স্মল এরিয়া অর সেল। মেইনলি মোবাইল সেলুলার কনসেপ্টটা হচ্ছে একটা সেল কনসেপ্টে চলে, এবং সেল কনসেপ্টটা কি, এটা হচ্ছে প্রত্যেকটা বেস স্টেশনের আন্ডারে একটা কভারিং এরিয়া থাকে। সাপোজ একটা টাওয়ার, এই একটা টাওয়ারের একটা কভারিং এরিয়া থাকবে, এটা একটা বেস স্টেশন, এটা একটা বেস স্টেশন, এই বেস স্টেশনে একটা কভারিং এরিয়া থাকবে, মনে করেন 8 কিলোমিটার। এই 8 কিলোমিটার রেঞ্জের ভিতরে যারা যারা থাকবে তাদেরকে সবাই নেটওয়ার্ক প্রোভাইড করার দায়িত্ব হচ্ছে এই টাওয়ারের। এই কনসেপ্টটা একটা মোবাইল সেলুলার কমিউনিকেশনটা বিল্ড আপ হয়ে থাকে, যে একটা নির্দিষ্ট বেস স্টেশনের আন্ডারে একটা ইজ কভারিং এরিয়া বা কভারিং সেল থাকবে, ওই সেলের আন্ডারে যারা থাকবে তাদেরকেও থাকবে। এটা বলছে, এইটা হচ্ছে সেই কনসেপ্টটা, যে আমি মনে করেন মোবাইলে কথা বলবো আমার সাথে, ইয়ার নাম কি জানো আপনার? স্যার হাবিবা। হাবিবা। সাপোজ হাবিবার সাথে আমি ফোনে কথা বলবো, হ্যাঁ? হাবিবার সাথে ফোনে কথা বলতে হলে তাহলে আমি ফোন দিব হাবিবাকে, মনে করেন আমি সেলুলার ফোন এ, হ্যাঁ? আমি একটা এ কানেকশন আর ও হচ্ছে একটা বি কানেকশন। এখন আমি ওর কাছে ফোন দেবো, এখন নয় আমাদের যখন পাশাপাশি আসে জন্য মনে হচ্ছে যে এখান থেকে ফোন দেওয়ার দরকার, এবং ফোন দেওয়ার আসলে দরকার নেই, দরকার আছে, এটা তো সিস্টেম লস তাহলে। সিস্টেম যে কারণে আসছে যে ও মনে করেন দূরে আছে, মগবাজারে আছে, আমি এখান থেকে ফোন দিই, তাহলে আমি এসে এই যে এ সেলুলার, আমি এই একটা বিটিএস এর আন্ডারে আছি, ওই যে একটা বেস স্টেশন আমি বললাম, ওই বেস স্টেশনের আন্ডারে আমি আছি, আমি ওর সাথে কমিউনিকেট করবো, তাহলে আমি সরাসরি কিন্তু ওর সাথে কমিউনিকেশন করতে পারবো না। আমার কি করতে হবে, আমি যে বেস স্টেশনের আন্ডারে আছি, আমি এখান থেকে কল জেনারেট করবো, ওর কাছে কল দেওয়ার জন্য আমার অবশ্যই একটা ভায়া হয়ে যেতে হবে, এটাকে এমএস
এমএসসি বলে, আবার এমটিও বলে, এমটিএসও বলে, মোবাইল টাওয়ার সার্ভিসিং অফিস, যে নামে বলে এমএসসি বলে। এটা মাদার ব্রেইন অফ দ্য নেটওয়ার্ক বলা হয় মোবাইল সেলুলার কমিউনিকেশন। কারণ কি, প্রথমে আমার কমিউনিকেশন করার জন্য আমার সিগন্যালটা এই টাওয়ারে যাবে, আমার নিয়ারেস্ট টাওয়ার, ওইখান থেকে ও আমার এমএসসি তে পাঠাবে, ও খুঁজে বের করবে যে আসলে কোন টাওয়ারের আন্ডারে আছে, মোবাইল টাওয়ারের আন্ডারে আছে। যে মোবাইল টাওয়ারের আন্ডারে আছে ওই মোবাইল টাওয়ারের আন্ডারে ওর কানেক্ট করার দায়িত্ব হচ্ছে এই এমএসসি বা এমএসটিও, যেটা বলে, ঠিক আছে। তাহলে আমার দেখেন এই কমিউনিকেশন করার জন্য এই সিমেন্টিক ইউজ করছে যে আমি একটা টাওয়ারের আন্ডারে আছি, ও একটা টাওয়ারের আন্ডারে আছে, মাঝখানে একটা কমন প্ল্যাটফর্ম আছে যে এই কমিউনিকেশনটা বিভিন্ন পাথওয়েতে পাঠিয়ে দিবে। এই কনসেপ্টটা হচ্ছে মোবাইল সেলুলার। আমরা যেই জায়গায় কল দিই এমএসটির কাছে কি যাবে? এমএসসি কাছে যাইতে হবেই, বাধ্য যাইতে। আপনি যে টাওয়ারের আন্ডারে ফোন দেন, যে জায়গায় ফোন দেন, আপনি যদি এই জায়গায় বসে আর একজন ওই বিল্ডিং এ ফোন দেন, তাও আপনার ফোন এমএসসি হয়, তারপরে এমটিএস ওই যে যেন পরে পড়বো না, এমটিএস এর বলতে মোবাইল টাওয়ার সার্ভিস অফিস বলে, এটাকে এমএসসি বলে। এমএসটি কি পুরো মানে দেশের জন্য একটা নাকি? না না না, প্রত্যেকটা জন্য না, প্রত্যেকটা অপারেটরের জন্য অনেক বিভিন্ন জায়গায় এমএসসি আছে, এক একটা অপারেটরের। তাহলে তো স্যার একই কোম্পানির অনেকগুলো এমএসসি। হ্যাঁ, অনেকগুলো এমএসসি থাকতে পারে। তখন অন্য এরিয়া হলে ওটা আবার অন্য ওই আলাদা ফরেন এমএসসি তে যাবে, ও এমএসসি বলে দিবে যে কোন টাওয়ারের আন্ডারে কে আছে, এটা ও বলে দিবে, ও খুঁজে বের করে দিবে যে কোন টাওয়ার এটাতে। এমন তো হতে পারে আমি ইন্টারনেট ফোন ইউজ করি, এমএসসি কি সরাসরি টাওয়ারে না বিএসসি? আগে ওটা তো ইন্টারনেট ইয়াতে যখন যাবো, এই জায়গায় তো সরাসরি টাওয়ার দেখাইছে, মানে এই জায়গায় বিএসসি আছে, বিটিএস আছে, সবগুলো আছে না, তো যাবে বিএসসি তে, তারপরে যাবে বিটিএস, দেখেন এটা দেখাইছে এটা। এর মধ্যে বিএসসি আছে, বিটিএস আছে, এমএস আছে, তারপরে তো মোবাইল সিম্পল। আচ্ছা, এটা তো হতে পারে আমি গ্রামীণ ফোন ইউজার, ও হচ্ছে রবির ইউজার, হতে পারে না? তখন কিন্তু আবার একই কেস, কিন্তু এটা সময় সাপেক্ষে যে গ্রামীণ ইউজার হলে সহজে বের করে ফেলতে হতো, কিন্তু আমাদের ইউজার ও খুঁজে বের করে দিবে যে ও হচ্ছে রবির ইউজার, ওর সাথে কানেক্ট রিচার্জ করতে হবে। এগুলো আমাদের পরবর্তীতে খুব কম রিচার্জ করতে। আচ্ছা, এটা হচ্ছে আর একটু স্পেসিফিকভাবে দেখাচ্ছি কি, যে এটা একটা সিঙ্গেল সেল দেখাচ্ছে। সেলগুলো হেক্সাগোনাল হয়ে থাকে, হেক্সাগোনাল সেলগুলো একটা টাওয়ারে আছে, মোবাইল ইউজার, এই জায়গায় মোবাইল ইউজারে দুইটা জিনিস থাকবে, একটা মোবাইল ইউজার থাকবে, একটা সিগন্যাল নিবে, একটা সিগন্যাল দিবে। এটা বলে আপলিঙ্ক, এটা বলে ডাউনলিঙ্ক। এটা আপলিঙ্ক, এটা ডাউনলিঙ্ক, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসে সেম মোবাইল কমিউনিকেশন যা আছে, স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনি যে সিগন্যাল পাঠান আর যে সিগন্যাল রিসিভ করেন, দুইটা আপ একটা ডাউনলিঙ্ক। এবার হচ্ছে আমরা সেভার ইভ্যালুয়েশনে আসি। দুইটা ছবি একই জিনিস, একটা দুইটা দুই রকম না। দেখেন এই সেলুলার ইভলিউশনটা কি জিনিস? প্রথমে সেলুলার ইভলিউশন যখন আসে জিএসএম থেকে, এই যে 1G 2G 3G 4G 5G আস্তে আস্তে 4.5G ছিল, মাঝখানে 3.5G ছিল, এখন 6G ও চলে আসছে, তাই না? আচ্ছা, এগুলো ডিটেইলস এখানে দেন। এটা দেখুন 1G তে কি ফিচার ছিল, আমাদের সালগুলো দেখে আসি। এখানে 1991 এ প্রথম 1G কনসেপ্ট আসে, মোবাইল ভয়েস কল, তখন শুধু ভয়েস কল ছিল, কোনো এসএমএস ছিল না, কিছু ছিল না। পরবর্তীতে 1991 এ যখন আসলো 2G তে আস্তে আস্তে আমরা এসএমএস দেওয়া শিখলাম, এসএমএস দিতে পারি। অবশ্যই এই জায়গায় লাস্টের দিকে রবিতে সম্ভবত এমএমএস দেওয়া, এমএমএস, হ্যাঁ, মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস, ফটো পাঠানো যেত, তবে কিছু ইমোশনাল টাইপের ছিল। এই 2G লাস্টের দিকে আসছে, তারপরে চলে আসলো 3G, মোবাইল ইন্টারনেট চলে আসলো। 3G এর আগে ওই জায়গায় কিছু ফোনে, নোকিয়ার কিছু ফোনে ইডিজি কিছু নেটওয়ার্ক ইউজ করে ব্রাউজ করা যেত, জিপিআরএস ইউজ করে হালকা কিছু গুগল করলে আসতো। তারপরে 3G তে চলে আসলো, স্মার্টফোন চলে আসলো 1998 সালে। তারপরে 2008 এর দিকে আসলে মোবাইল ভিডিও কনফারেন্স, তারপরে 2019 এর পর থেকে 5G চলে আসছে। 5G এখন 6G 5G তে আসে আইওটির সাথে কানেক্টেড, আইওটি 5Gটাকে আইওটির সাথে কানেক্টেড করা। এই জায়গায় আসি, এই 1G তে দেখেন মোবাইল ছিল, তারপর 4G তে কি আইডি কানেক্ট করা যেত না? 4G লাস্টের দিকে আইডির সাথে ইয়ে করার চেষ্টা করছিল, কিন্তু 4G আইডির সাথে খুব বেশি কমপ্যাক্ট হয় না। পরে আস্তে আস্তে 5G এবং 6G হচ্ছে আইডির জন্য বেস্ট হবে। 2G তে ভয়েস কল এসএমএস ছিল, 3G তে ভয়েস কল এসএমএস সাথে সাথে ওয়েব ব্রাউজ করা যেত। তারপর 4G যখন আসলো, 3G তে ভিডিও কল দেওয়া যেত, আমি বলবো না যে ভিডিও কল দেওয়া যেত না। 4G যখন আসলো, মেসেজ কল, মেসেজ, ওয়েব এবং ভিডিও কল খুব ভালো মতো আসে। 4G তে আসার পরে ভিডিও কনফারেন্সের অফার দিতে হবে। 5G তে আসার পরে 5G আসলে অল ইন অল বলা হয়, 5G এর সাথে IoT কানেক্টেড, হ্যাঁ, হাই স্পিডের স্পিড, তারপর ভিডিও কল আর এবার আসলে আস্তে আস্তে একটা প্রত্যেকটা জেনারেশনের ডিটেইলস। ফার্স্ট জেনারেশন কি জিনিস? 1G টেকনোলজি। ফার্স্ট জেনারেশন অফ সেলুলার সিস্টেম ইন্ট্রোডিউস
দ্য লেট 1970, তার মানে 1970 এর লাস্টের দিকে আর্লি 1980, তার মানে 1970 এর পর থেকে 1980 এই টাইমটাতে আমাদের 1G কমিউনিকেশন বা 1G যে থার্ড 1G জেনারেশনটা প্রথমে আমাদের ইন্ট্রোডিউস করা সহজ হয়। তারপরে 1G সিস্টেম ডিপ্লয়েড ইন ইউএস এন্ড কানাডা was known as AMPS, তার মানে এই 1Gটা প্রথমে কোথায় ইউএস এবং কানাডাতে হয় এবং সেটা নাম কি ছিল AMPS নামে পরিচিত ছিল। AMPS টা কি AMPS is Advanced Mobile Phone System. Advanced Mobile Phone System 1G. তারপরে দেখেন 1G systems were based on analog communication in 90 MHz frequency range. তার মানে হচ্ছে 1G যখন কাজ করে তখন 90 MHz রেঞ্জে কাজ করে। এগুলো নোট করে নোট রাখবেন। আমি এমসিকিউ দিতে পারি। এই কোর্সে আমি এরকম 4-5টা ফিল দ্য ব্ল্যাঙ্কস অথবা এমসিকিউ দিতে পারি। তারপর ভয়েস ট্রান্সমিশন হবে। তারপর প্রথম 1G তে কিন্তু শুধুমাত্র ভয়েস ট্রান্সমিশন করা যেত। শুধু 1G নেটওয়ার্কের ক্ষেত্রে আপনি ফোন কলে কথাই বলতে পারতেন, আর কোনো ফিচার ছিল না এর সাথে। কি ফিচারস অফ 1G কি ফিচারস গুলো কিন্তু ব্যান্ডউইথ ছিল কি ব্যান্ডউইথ হচ্ছে 10 মেগাহার্টজ, চ্যানেল ক্যাপাসিটি ছিল 30 কিলোহার্টজ এর মতো, ঠিক আছে। উইথ স্পিড আপ টু 2.4 kbps। এই ব্যান্ড হচ্ছে ব্যান্ডউইথ যে 10 মেগাহার্টজ, এটা মানে কি ব্যান্ডউইথ, তারপর চ্যানেল ক্যাপাসিটি। হ্যাঁ, এগুলো আমরা ভিডিও যখন দেখাবো তখন একটা চ্যানেলের ক্যাপাসিটি কত কিলোহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ও ট্রান্সমিশন করতে পারে, ওটা হচ্ছে সর্বোচ্চ ক্যাপাসিটি পার সেকেন্ডে, ঠিক আছে। আর ব্যান্ডউইথ হচ্ছে দুইটা পার সেকেন্ডে দুইটা ব্যান্ডের মাঝখানে যে ডিফারেন্স থাকে ওটা হচ্ছে ব্যান্ডউইথ, ঠিক আছে। ওটা আমরা ডিটেইলসে তখন ব্যান্ডউইথ দেখাবো দেখাবো। ব্যান্ডউইথ হচ্ছে 10 মেগাহার্টজ। যেমন কি করে আপনি তো ইন্টারনেট প্রোভাইডার ইন্টারনেট দিয়ে তখন আপনি ব্যান্ডউইথ জিজ্ঞেস করেন যে আমি কত পিক আওয়ারে কত পাবো, পিক আওয়ারে কত মোবাইল ডাউনলোড আপলিং ডাউনলোড। আর এটার স্পিড ছিল সর্বোচ্চ পার সেকেন্ডে এত কেবিপিএস 2.4 কেবিপিএস। তার মানে কত স্লো ছিল বুঝতে পারছেন? কমিউনিকেশন অনেক স্লো ছিল। এখন কিন্তু টেরাহার্টজে চলে গেছে, 5G তে টেরাহার্টজে চলে গেছে, গিগাহার্টজে চলে গেছে 6G তে, ঠিক না? আরো দিন যদি উন্নত হবে এমন হবে যে 1 সেকেন্ডে আপনি 1 টেরাহার্টজ একটা মুভি নামাতে পারবেন। একটা মুভি নামাতে 1 সেকেন্ড লাগবে। এটা ছিল 1G। আচ্ছা, ফার্স্ট জেনারেশন টেকনোলজি ড্রব্যাক ছিল বেশি কিছু। আর একটা কোনো একটা টেকনোলজি লিমিটেশন থাকলে কিন্তু পরবর্তী টেকনোলজিতে আসার সুযোগ বেশি থাকে, এটা জানেন? বিশেষ করে আপনার যদি ব্যর্থতা থাকে তাহলে আপনার পরবর্তীতে সফলতার গল্পটা সুন্দর হবে। তো প্রত্যেকটা টেকনোলজির একটা ড্রব্যাক ছিল, কিছু না কিছু ড্রব্যাক ছিল, সেই ড্রব্যাকগুলো থেকে ওভারকাম করার জন্য পরবর্তী টেকনোলজি আসে পরবর্তীতে যাবে। তো এই জন্য কিন্তু কোনো কিছু ড্রব্যাক থাকা ভালো। আর ইঞ্জিনিয়ারিং এর কথা বলে আপনার জিরো এররে কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং কোনো কিছু সম্ভব হয় না, আপনি জানেন? কোনো জিরো এররে কিন্তু কোনো কিছু সম্ভব না, কিছু না কিছু এরর থাকতে হবে। তো দেখেন এই ড্রব্যাক থেকে কি ছিল যে পুয়ার ভয়েস কোয়ালিটি, এটা ভয়েস কোয়ালিটি ছিল খুবই লো, পুয়ার ব্যাটারি লাইফ, এটা ব্যাটারি লাইফ ছিল অনেক বেশি সময় চার্জ থাকতো না। হ্যাঁ, কেন না থাকার কি আছে, এটা তো না আস্তে আস্তে ব্যাটারি টেকনোলজি উন্নতি হয়েছে না। এখন একটা চার্জ করে মোবাইল 4-5 দিন চার্জ থাকে, আগে কি 4-5 দিন চার্জ ব্যাটারি কোয়ালিটি ভালো না। ওই সময় একটা টেকনোলজি ব্যাটারিতে সমস্যা ছিল। হ্যাঁ, ব্যাটারিতে সমস্যা ছিল, ব্যাটারিটা আস্তে আস্তে আমি টেকনোলজি করছিল। যখন মোবাইল ফোন আনলো 1G আনলো তখন ওই মোবাইল ইকুইপমেন্টের জন্য যে ব্যাটারি ওরা এস্টাবলিশ করেছিল সেটা চার্জিং ক্যাপাসিটি ছিল, ক্যাপাসিটি কম থাকে, ক্যাপাসিটি কম ছিল। ব্যাটারি তো সব 1G এর সাথে রিলেটেড না। 1G এর জন্য তো 1G এর জন্য এই ফোন উৎপাদন হয়েছে, ওই ফোনের জন্য ব্যাটারি উৎপাদন হয়েছে। 1G না আসলে ফোন উৎপাদনের জন্য ওটার জন্য ব্যাটারি বানাতো না। সাপোজ আমরা যদি 4G তে ইউজ করি মোবাইল, একটু বেশি দ্রুত চার্জ শেষ হয়। যদি আবার 2G তে কনভার্ট করি তাহলে চার্জ একটু কম যায়। এই কনসেপ্টটা আমি আরো ডিটেইলস এটা ভুল কথা। আপনার 2G তে 1G তে কেমন 3G তে যখন ইউজ করতেছেন 4G তে যখন ইউজ করতেছেন তখন যে সিগন্যালটা পাচ্ছেন আপনি ওয়েব ব্রাউজ করতেছেন, ভিডিও করে ডেটা নিচ্ছেন, ডেটা ট্রান্সমিশন রেটটা অনেক হাই, যার কারণে চার্জটা দ্রুত হচ্ছে। 2G তে ট্রান্সমিশন রেট কম, এজন্য ওই 2.4 kbps এর জন্য চার্জ কম হচ্ছে। আগের দিন আমি ক্লাসে বলছিলাম যে আপনি যখন বাড়িতে যান তখন বাসে যাওয়ার সময় দেখবেন চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কারণ কি বলেন তো? ও যখন আপনি বাসে মুভমেন্ট করেন তখন আপনার বিটিএস কিন্তু প্রতি 10 সেকেন্ড 5 সেকেন্ড 1 মিনিট পর পর বিটিএস চেঞ্জ হয়। মানে আপনি বাসতে এক জায়গায় থেমে থাকেন, তখন যখন বিটিএস চেঞ্জ হয় তখন ওই হ্যান্ড ওভার সফট হ্যান্ড ওভার হয়। আপনি ওই বিটিএস এর সাথে কানেকশন দেন একবার, সাইন একবার, পরবর্তীতে দেন একবার, তারপর সাইন একবার। ইনভার্টার এসির মতো, ইনভার্টার এসি নন ইনভার্টার এসি কিন্তু
পার্থক্য কি। যতবার আপনি এডি স্টার্ট নেন ততবার আপনার বেশি কিলোওয়াট বিদ্যুৎ লাগে, আর যতবার কানেকশন নিয়ে আপনি দম ধরে থাকেন, যখন লাগবে তখন কাজে লাগবেন, যখন লাগবে স্টার্ট দেওয়ার দরকার নেই, সেটা একই জিনিস। আপনি যখন একটা টাওয়ারের আন্ডারে থাকতেছেন, যখন কল দিবেন তখনই চার্জ করতেছে বেশি। এছাড়া নর্মাল আইডল মোডে আপনার মোবাইলের লাইট যা যা রাখতে তার জন্য। কিন্তু আপনি যখন বিটিএস চেঞ্জ করতেছেন বারবার কানেকশন দেওয়ার জন্য, কিন্তু ভিতরে যে অ্যানালিটিক্যাল কাজগুলো হয় ওগুলো যখন দেখাবো তখন বুঝবেন যে এই ন্যানো সেকেন্ডের ভিতরে কতগুলো কাজ করে। আপনার ফোন বিএসসিতে যায়, এমএসসিতে যায়, এমএসসি থেকে এমএসএ যায়, ইকুইপমেন্ট চেক করে, আপনার সিম কি রেজিস্ট্রেশন করা এটা চেক করে, আপনি জিপির কাস্টমার না গ্রামীণের কাস্টমার না কি বাংলাদেশের কাস্টমার এটা চেক করে, আপনার সাথে কি আপনার কল দেওয়া যাবে না না দেওয়া যাবে এটা চেক করে, দেওয়া যাবে তারপরে এস্টাবলিশ করে, আপনি কি ভিএলআর আছে না এইচএলআর আছে এটা চেক করে, সব কিছু চেক করার পর আপনি কানেকশন দেবেন। ঠিক আছে। তারপর লার্জ ফোন সাইজ, এখন তো আপনি প্রশ্ন করতে পারছেন ফোন সাইজ লার্জ ছিল কেন, এটার সাথে অনেক সম্পর্ক। ওই 5G তে এত বড় ফোন ইউজ করা যায়, তাই না? তাহলে কেন একটা প্রত্যেকটা জিনিসের সাথে ইন্টার রিলেটেড। কীভাবে ইন্টার রিলেটেড? আপনি স্মার্টফোন ইউজ করতেছেন, স্মার্ট টেকনোলজি ইউজ করতেছেন, এখন যদি আপনার ফোনের সাইজটাই কম্পিউটারের মতো হইতো তাহলে 2-3 মিনিটে যে একটা ফোন তৈরি করা হবে, এটা জিনিসটা কেমন না? তো আস্তে আস্তে দিনগুলোতে আসছে মানুষ ন্যানো টেকনোলজি চলে আসছে, বলে না যে ন্যানো টেকনোলজিতে কেন যাচ্ছে। ইভেন যে এখন একটা ব্যাটারি আসছে সম্ভবত চার্জ দিলে নাকি 1 মাস না 2 মাস চার্জ দেওয়া হবে ন্যানো টেকনোলজি ইউজ করে। এগুলো আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। তারপর লার্জ ফোন সাইজ, তারপর লো সিকিউরিটি ছিল না বলে গেছিল। আপনার ফোন হ্যাক করা ছিল খুব, একজনের ফোন কল আরেকজনের ফোন কল হ্যাক করা ছিল খুবই সহজ কাজ, ঠিক আছে। লিমিটেড ক্যাপাসিটি ছিল খুবই অল্প, পুয়ার হ্যান্ড অফ রিলায়েবিলিটি, তখনও একটা নিজেরাই পার করে না। একটা টাওয়ারের ক্যাপাসিটি এখন যত থাকে, একটা ইয়েতে যতগুলো ইউজার রিভিউজ দিতে পারে, ব্যান্ড দিতে পারে, আগে তত ইউজার দিতে পারতো না। আগে দেখবেন একই এলাকায় 4-5টা ফোন পাশাপাশি থাকে, নেটওয়ার্ক দিতে পারতো না। তারপর পুয়ার হ্যান্ড অফ রিলায়েবিলিটি, যে হ্যান্ড অফ টেকনোলজি যখন করবো তখন দেখবেন এটা দেখে রাখেন, তো ওদের হ্যান্ড অফ টেকনিকটা ছিল খুবই পুয়ার ছিল। হ্যান্ড অফটা তো সেদিন আর ক্লাস মিস করছেন, আচ্ছা না একটু বলি। হ্যান্ড অফ টেকনোলজিটা হচ্ছে, আমি বলছিলাম যে এই যে মনে করেন দুইটা টাওয়ার আছে, এখানে একজন ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল, ঠিক আছে, ফোনে কথা বলতে বলতে এই মুভ করতেছিল। এখানে যখন কথা বলতেছিল সে এই টাওয়ারের সাথে কানেক্টেড ছিল না, এই টাওয়ারের সাথে কানেক্টেড ছিল, ঠিক আছে। এখন যখন এই জায়গায় পা রাখলো, এই জায়গায় যখন পা রাখলো তখন কি হলো দেখেন তো, ও কিন্তু এই টাওয়ারের এরিয়া থেকে এই টাওয়ারের এরিয়া চলে আসছে, তখন তো এই জিনিসটা এর সাথে কানেকশন আর রাখবে না, ওর কাছে নতুন ইউজার চলে আসছে। এই জায়গায় দুইটা জিনিস করবে, এর সাথে আবার কানেকশন দিয়ে দেবো। এখন ঘটনাটা কি করতে দেখেন, ও যখন এই জায়গায় যাবে একটা কাজ হইতে পারে, ও যখন দেখছে যে আমার এরিয়া থেকে চলে গেছে, ওর সাথে তো কানেকশন ডিসকানেক্ট করে দিল তো। তারপরে ও যখন দেখবে যে আমার থেকে নতুন একজন কাস্টমার আসছে, ও তখন তার সাথে কানেকশন বিল্ড আপ করবে তো। এই জিনিসটাকে বলে হ্যান্ড অফ। এই হ্যান্ড অফটা আরেকভাবে হয়, এইটাকে বলে হার্ড হ্যান্ড ওভার। এই যেটা দেখলাম এটা হচ্ছে হার্ড হ্যান্ড ওভার। হার্ড হ্যান্ড ওভার কি আছে দেখেন, আপনার কানেকশনটা আগে ছেড়ে দিচ্ছে, তারপরে কানেকশন দিচ্ছে, তাহলে এই জায়গায় যে ছাড়ার পরে যে সময়টা লাগতেছে 1 সেকেন্ড লাগবে, মিলি সেকেন্ড লাগবে, ওইটুকু সময়ের জন্য আপনার নেটওয়ার্কটা কিন্তু আপনার ফোনে নাই, কল ড্রপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই টেকনোলজিটা 1G ছিল খুবই খারাপ, এই জায়গায় অনেক সময় নিত, লাগলে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট টাইম দিতে পারতো, তারপরে কল দিয়ে আপনার এটা কল ড্রপ ছিল। আর সফট হ্যান্ড ওভারটা কি, এই জায়গায় আসার পরে আগে কানেকশন দিবে, তারপরে ও ছাড়বে। ও আগে শিওর হবে যে আমার এই ইউজারটা কি এখানে কানেকশন পাইছে, হ্যাঁ ওর কথা বলতেছে, কানেকশন ঠিকঠাক আছে, আমি এখন ওর ছাড়তে পারি। ও খুবই সফট হ্যান্ড ওভার, এটা হচ্ছে সফট হ্যান্ড ওভার, এই এক্সপিরিয়েন্স হ্যান্ড ওভার। এটা তো বলা তাহলে আগে টেলিটরি আগে হ্যান্ড ওভার, হ্যান্ড ওভার এক বলে যারা বলতে গেলে গলিতে কল ড্রপ হয়েছে, ফোনে কথা বলতে বলতে লাইন কেটে যাবে। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখেন দ্য মোস্ট প্রমিনেন্ট অন দি সিস্টেম আর, প্রথমে প্রমিনেন্ট অন দি সিস্টেম কোন কোন লাগে ইউজ করতে দেখেন, আমেরিকান এএমটি ইউজ করতে, অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম, তারপর ফ্রান্স ইউজ করতে নর্ডিক মোবাইল টেলিফোন এনএমটি বলে, ঠিক আছে। তারপরে দেখেন ইউকে ইউজ করতে ট্যাক্স বলে, টোটাল অ্যাক্সেস কমিউনিকেশন সিস্টেম, এক নাম ছিল, এটা অন দি প্রথমে কিছু নাম। তারপরে চলে গেল সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন চলে যাওয়ার পর দেখেন দ্য টেকনোলজিস ইউজড ইন 2G আর আইদার TDMA টেকনিক অথবা CDMA টেকনিক ইউজ করে। TDMA হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস হুইচ ডিভাইড সিগন্যাল ইনটু ডিফারেন্ট টাইম জোন। তার মানে এটা অল্প একটু বলে রাখি, আমি ডিটেইল পড়াবো না। TDMA টেকনিকটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল 0 1 2 3 4 5 6 এবারে না 8টা টাইম জোন, একটা টাইম স্লটকে বিভিন্ন টাইমে স্লটে ভাগ করে করে তারপরে the signal that TDMA টেকনিক করে। CDMA হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল টেকনিক। কোড ডিভিশন মাল্টিপল which allow
circuits a special code to each users so as to communicate over a multiple physical data তার মানে প্রত্যেকটা ইউজারের জন্য এটা হচ্ছে টাইম ডিভিশন করে দিতে মনে করেন এর নাম কি আপনার জন্য এই টাইম স্লটটা দাও এই টাইম স্লটের যে ফ্রিকোয়েন্সি যে আপনি আর ও ইউজ করবে এটা মনে করেন ফাতেমা এর ইউজ করবে ঠিক আছে আর কোড ডিভিশন আছে আপনাদের একটা কোড আছে ওর জন্য মনে 001 ছিল ওর জন্য 101 ছিল একজনের জন্য আলাদা আলাদা কোড দিয়ে দিব ওই কোড দিয়ে ও ইউজ করবে কোড ডিভিশন আর টাইম সেখানে টেকনোলজি টেকনোলজি বেসড অন জিএসএম এই প্রথম আমরা জিএসএম এর সাথে পরিচিত হলাম জিএসএম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন ঠিক আছে জিএসএম টেকনোলজি ইউজ করে 2G তে প্রথমে নেটওয়ার্ক এস্টাবলিশ করা হবে এবং জিএসএম দিয়ে আমরা পড়া শুরু করব এই ইন্ট্রোডাকশনটা করার পরে জিএসএম আর্কিটেকচার থেকে শুরু করে আস্তে আস্তে আমরা কিভাবে কোঅর্ডিনেটর সবকিছু করব ঠিক আছে ইট ওয়াজ লঞ্চড ইন ফিনল্যান্ড ইন দ্য ইয়ার অফ 1991 1991 সালে ফিনল্যান্ডে প্রথম জিএসএম 2G এস্টাবলিশ হয় 2G নেটওয়ার্ক ইউজ ডিজিটাল সিগন্যাল এই 2G প্রথম ডিজিটাল সিগন্যাল ইউজ করে তার আগে অ্যানালগ সিগন্যাল ইউজ করত ইজ ডাটা স্পিড ওয়াজ আপ টু 64 kbps তাহলে দেখেন 1G থেকে কত আলাদা 35 মানে প্রায় 31 তারপরে ফিচার্স ইনক্লুড কি ফিচার ছিল ইট এনেবল সার্ভিসেস সাচ অ্যাজ টেক্সট মেসেজ তখন মেসেজ টেক্সট করা যেত পিকচার করা যেত মানে এমএস করা যেত মাল্টিমিডিয়া মেসেজ এমএস করা যেত মেসেজ সার্ভিস ইট প্রোভাইডস বেটার কোয়ালিটি এন্ড ক্যাপাসিটি আগের থেকে 1G থেকে 2G কোয়ালিটি অনেক বেটার ছিল 2G পেলে মানে আগে মানুষ খুব ভাত খেত পরে হচ্ছে কি প্রসেসর drawbacks of 2G technology এই 2G technology drawbacks হলো এই ফোনটা চিনেন সবাই জি স্যার অনকার দুটো হাত চলে আসছে না এটা 16 হয়ে গেল 16 তো কালার করেছিল এটা 1100 না 1100 না 1100 ছিল 1200 মডেল এটা পাইলে খুশি ছিলাম মানে এটা পাইলে মনে হতো অনেক একদম শামগেমস খেলা যায় হ্যাঁ ডিজেল অনেক ইয়ে মনে হতো না আরটা ছিল যে আম পাওয়া যেত 1100 ও স্যার ফ্যাক্টরি রোডের দোকানে ছিল তারপর মেলোডি সাউন্ড একটা মাঝখানে কিছু আছে গান টান স্টার্ট করা যেত ওয়েলকাম টু আচ্ছা ইট রিকোয়ার্স স্ট্রং ডিজিটাল সিগন্যালস টু হেল্প মোবাইল ফোন ওয়ার্কস এর ড্রব্যাক ছিল এর নেটওয়ার্কটা খুব স্ট্রং থাকা লাগবে ইফ দেয়ার ইজ নো নেটওয়ার্ক কভারেজ ইফ এনি স্পেসিফিক এরিয়া ডিজিটাল সিগন্যালস উইল উইক তার মানে কোনো এরিয়াতে কোনো ডিজিটাল সিগন্যাল না থাকে নেটওয়ার্ক কভারেজ ভালো না থাকে তাহলে টোটালি এই 2G সিগন্যালটা উইক হয়ে যাবে যদিও এটা সবার ক্ষেত্রে এখনো কিন্তু অনেক নেটওয়ার্ক ভালো লাগে সিগন্যাল উইক হচ্ছে These systems are unable to handle complex data such as videos তার মানে এটার মেইন ড্রব্যাকটা নিয়ে যেটা কাজ করছে পরে যেটা আমরা আজকে ভিডিও কল দিতে পারতাম না কোনো ভিডিও মেসেজ দিতে পারতাম না ওইটা নিয়ে মেইনলি কাজ করছে আর নেটওয়ার্ক কভারেজ বাড়ানোর জন্য এখন সবাই কাজ করে যাচ্ছে কারণ তো অনেক জায়গায় রবি নেটওয়ার্ক আচ্ছা এবার 2.5G আমরা 0.5 জায়গায় দেখেন কি কি ফিচার সেট করছিল 2.5G রবি আনে মনে হয় নাকি 2.5G is a technology between the second generation and third generation. তার মানে এটা কিছুই না third generation এবং 2G এর মাঝখানে একটা নেটওয়ার্ক 2.5G sometimes described as 2G cellular technology combined with GPRS তার মানে এইটা তখন GPRS টেকনোলজি যেমন গুগলে সার্চ করলে কোন এখন যেমন H+ লেখা ওঠে জি স্যার এটা H+ লেখা ওঠে 4G লেখা ওঠে আগে GPRS কোন স্টোর হয়ে যাবে এটা মধ্যে তো কোনো তারপর ফিচারস ইনক্লুড ফোন কল করা যেত সেন্ড এন্ড রিসিভ ইমেল মেসেজ রিসিভ করা যেত হ্যাঁ এই প্রথম ফিলিপসের একটা ফোন ছিল ফিলিপসের ফোনে ইমেল দেওয়া যেত ওয়েব ব্রাউজ করা যেত স্পিডটা ছিল 64 থেকে 144 kbps দেখেন আগে সিগন্যাল অনেক বেশি ক্যামেরা ফোন ছিল তখন আস্তে আস্তে ক্যামেরা আসলো ফিলিপসের ক্যামেরা আসলো টেক এ টাইম অফ 6 or 9 minutes to download a 3 minutes MP3 song মানে একটা MP3 song ডাউনলোড দিতে 6 থেকে 9 মিনিট লাগতো 3 mbps 3 মিনিট একটা গান ডাউনলোড দিতে এরকম তা তো ভালো দেওয়া যায় তারপরে থার্ড জেনারেশন চলে আসলো থার্ড জেনারেশন আসার পরে কি দেখলাম যে 3G টেকনোলজি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইয়ার অফ 2000 এ প্রথমে 3G ইন্ট্রোডিউস করা হয় data transmission speed increased from 144 kbps to 2 mbps তার মানে আগে যে 144 পর্যন্ত ছিল তারপর এটা কত 2 mbps চলে গেছে আচ্ছা তারপরে দেখেন টিপিক্যালি কল স্মার্টফোন তারপরে 3G তে আসার পরে কিন্তু স্মার্টফোন পরিচিতি লাভ করে আচ্ছা কোন পর্যন্ত ছিলাম 3G তে
3G তে তাহলে 3G টেকনোলজি ওয়াজ ইন্ট্রোডিউসড 2000 সালে ইন্ট্রোডিউস করা ডাটা ট্রান্সমিশন রেট ছিল অনেক বেশি 2 Mbps এ চলে গেছে দেখছেন 144 থেকে 2 Mbps এ তারপর এই সময় আমরা স্মার্টফোন প্রথমে স্যামসাং এর মনে স্মার্টফোন দেখে আমরা মোটামুটি সবাই দেখেছি স্যামসাং bandwidth and data transfer rate increased এই সময় bandwidth এবং data transfer rate অনেক বাড়ে to accommodate web based application and audio and video file এই সময় অনেক web based application চলে আসে ওয়েবসাইট ব্রাউজ করা যায় তো গুগল করা যায় তো ঠিক না আস্তে আস্তে অডিও ভিডিও কল দিতে পারছে লার্জ ক্যাপাসিটিস এন্ড ব্যান্ডউইথ ক্যাপাবিলিটিস এই সময় ব্যান্ডউইথ এবং লার্জ ক্যাপাসিটি অনেক বেশি ছিল থার্ড ক্যাটাগরি স্পেশাল ফিচার ছিল সেন্ড এবং রিসিভ লার্জ ইমেল মেসেজ তার মানে ওই সময় অনেক বড় বড় মেইল করা যেত মেইলের সাথে অ্যাটাচ ফাইল করা যেত হাই স্পিড ওয়েব অনেক হাই স্পিড ছিল ভিডিও কনফারেন্স করা যেত স্কাইপ মনে তখন বেশি পরিচিত ছিল স্কাইপ ছিল বেশি গেমিং করা যেত মোর সিকিউরিটি ছিল প্রোভাইডিং ফাস্টার কমিউনিকেশন ড্রপব্যাক ছিল এই টেকনোলজি আরো কিছু যেগুলো কি এক্সপেন্সিভ ফিস এন্ড লার্জ লাইসেন্স সার্ভিস আমরা 3G লাইসেন্স নিতে হলে তার ফিটা অনেক হাই ছিল যারা 3G স্পেকট্রাম কিনতো বা ফ্রিকোয়েন্সি কিনতো তাদের জন্য অনেক ব্যয় হচ্ছিল ইট ওয়াজ চ্যালেঞ্জ টু বিল্ড দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ 3G ইনফ্রাস্ট্রাকচার যার কারণে অনেক চ্যালেঞ্জিং ছিল হাই ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট ছিল অনেক হাই এক্সপেন্সিভ 3G ফোনের অনেক দাম ছিল এইগুলো নিয়ে আস্তে আস্তে সবাই কাজ করার পরে তারপরে তো যে সিম্ফনি তারপরে কি সিমেন্স সবাই তখন আমরা শুরু করলো তো লাস্ট সেলফোন এই সময় সেলফোনগুলো অনেক তারপর 4G সাথে ইন্ট্রোডিউস করলো 4G টেকনোলজি 4G টেকনোলজি আর স্টার্টেড ফ্রম 2000 এর লাস্টের দিকে আসে আস্তে আস্তে 4G চলে 3G পরে 4G আসতে কিন্তু বেশি দিন টাইম নেয় খুব তাড়াতাড়ি চলে আসছে তারপর ক্যাপাবল অফ প্রোভাইডিং 100 Mbps to 1 Gbps এই 4G তে আসার পরে স্পিডটা 1 Gbps চলে গেছে Gbps চলে গেল অন দ্য বেসিক টার্মস ইউজড টু ডেসক্রাইব 4G ম্যাজিক আচ্ছা এটা হচ্ছে মজার জিনিস এই ম্যাজিক তে মনে রাখি আর কি এই 4G তে এই ম্যাজিক টার্মটা মনে রাখা খুবই সহজ ম্যাজিক টার্মটা কি জিনিস ম্যাজিক হচ্ছে মোবাইল মাল্টিমিডিয়া মোবাইল ইউজ করে এতে হচ্ছে এনি টাইম এনি হার যে কোনো সময় যে কোনো জায়গা থেকে জিতে হচ্ছে গ্লোবাল মোবিলিটি সাপোর্ট করা যায় ইন্টিগ্রেটেড ওয়্যারলেস সলিউশন এটা হচ্ছে ওয়্যারলেস সলিউশন ইন্টিগ্রেট করা হয় তারপর কাস্টমাইজ পার্সোনাল সার্ভিসেস ওদিকে পার্সোনাল আলাদা আলাদা সার্ভিস কাস্টমাইজ করা হয় অলসো নোন অ্যাজ মোবাইল ব্রডব্যান্ড এডিও এটাকে অনেকে বলে যে মোবাইল ব্রডব্যান্ড এডিও মানে মোবাইলের নেটওয়ার্ক সব জায়গায় দেওয়া হয় It promises high data rate, দেখলাম high quality service এটা দেখলাম features more security, high speed and network capacity এক জিনিস এবং 4G এর কিছু ড্রব্যাক ছিল এগুলো হলো আমাদের জন্য ড্রব্যাক না যারা R&D করে তাদের জন্য ড্রব্যাক কারণ তারা পরবর্তী নতুন একটা টেকনোলজি নিয়ে কাজ করে আমরা 4G তে আনার খুশি ছিলাম দরকার ছিল না তাই না এই যে হার্ড টু ইমপ্লিমেন্ট এটা ইমপ্লিমেন্ট করা খুব কঠিন নিড কমপ্লিকেটেড হার্ডওয়্যার অনেক কমপ্লিকেটেড পার্ট ছিল এক্সপেন্সিভ ইকুইপমেন্টের দাম অনেক বেশি ছিল ব্যাটারি ইউজেজ মোড এই 4G আসার পরে মোবাইলে কিন্তু চার্জ তাড়াতাড়ি যায় ঠিক না 4G আসার পরে আমাদের মোবাইলের লংজিভিটি নিয়ে অনেক ফিচার ইউজের জন্য হ্যাঁ ফিচার ইউজের জন্য এই জন্য ব্যাটারি নিয়ে আমরা অনেক কাজ করতেছি আমরা কিন্তু ম্যাক্সিমাম ব্যাটারি নিয়ে কাজ করি পাওয়ার স্টোরেজ নিয়ে ঠিক না আমি ব্যাটারি নিয়ে অনেক রিসার্চ করতেছি ব্যাটারি চার্জার ব্যাটারি চলে আসে এখন ব্যাটারি চার্জার ওয়্যারলেস চার্জার তো আরো আগে ব্যাটারিতে চার্জারের কেবল লাগবে না ওয়্যারলেস চার্জার অনেক আগে ব্লুটুথ চার্জার না ওটা ওয়্যারলেস চার্জার ব্লুটুথ দিয়ে চার্জ দেওয়া যায় না ওটা ওয়্যারলেস চার্জার ওয়্যারলেস চার্জার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে চার্জ করে আচ্ছা ঠিক আছে এবার 4G টেকনোলজি 4G দেখেন তাতে শেষ করে 4G টেকনোলজি আসলে দুই ভাগে বিভক্ত এই LTE আর WiMAX WiMAX টা একটু আগে বলি LTE একটু পরে বলি WiMAX টা শুধু কিছুদিন আগে সবাই পরিচিত ছিল আগে নেট করার জন্য সবাই QB তারপর লায়ন বাংলা QB এরাই মনে ম্যাক্সিমাম WiMAX দিয়ে তখন কিন্তু সবাই কম্পিউটারের পাশে রেখে WiMAX দিয়ে কাজ করতো এই হচ্ছে WiMAX আর LTE লং টার্ম ইভলিউশন এই দুটো হচ্ছে 4G মেইন স্পেকট্রাম দুটো দেখি LTE আর আছে WiMAX টা এদিকে WiMAX আর LTE সুবিধা কি ফিচার আছে WiMAX most provides fixed bandwidth এই WiMAX এ কিছু fixed bandwidth না লাগবে ওই bandwidth দিয়ে যেটা পাবে আর LTE আছে it most provides flexible bandwidth এটা bandwidth flexible যে যেমন ডাটা রেট কিনতেছে আর ওটা কিন্তু বারবার চেঞ্জ করতে পারতেন না কিন্তু যে একটা কয় মাসে তো এক মাসে ডাটা তারপরে it provides mobility with the target up to এত আচ্ছা WiMAX এর একটা রেঞ্জ ছিল নির্দিষ্ট এরিয়া ছিল সর্বোচ্চ পাওয়ার আওয়ারে 120 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ ছিল আর এটা অনেক বেশি 350 কিলোমিটার পাওয়ার ঠিক আছে আর এটা ফ্রিকোয়েন্সি ছিল এটার সাথে LTE বেশি এটা আছে 700 মেগাহার্টজ থেকে
2.2 গিগাহার্টজ আর এটা দেখেন 11 গিগাহার্টজ। আর এটা হচ্ছে মেইন পার্থক্য। এইবার চলে আসি 5G তে। 5G কে আমি নরমালি বলে থাকি যে এটা হচ্ছে বর্তমান ওয়ার্ল্ডের আপনি হাতের মুঠোয় পৃথিবী সোজা হিসাব। 5G তে হচ্ছে হাতের মুঠোয় পৃথিবী, কি কারণে এই জায়গায় সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা ডিভাইস, ইলেকট্রিক ডিভাইস যা কিছু করেন সব IoT তে কানেক্ট করে একটা জায়গায় নিয়ে আসে। IoT মানে ইন্টারনেট অফ থিংস, তার মানে আপনার বাসা বাড়িতে যত জিনিস আছে সব কিছু ইন্টারনেটে কানেক্ট করে। এখন কিন্তু এখন ম্যাক্সিমাম ট্রাই করে বাসার কিছু সব কিছু একটা ওয়াইফাই তে কানেক্ট করতে। এসি কিন্তু অলরেডি চলে আসছে, এসি কিন্তু ফোনে কানেক্ট করে, কি আপনার বাসার যে রাউটার যে ওয়াইফাই তে ওই এসি তে কন্ট্রোল করে। ফ্রিজও কিন্তু চলে আসছে, কিন্তু আমরা এখন ফ্রিজ হতে পারি, ফ্রিজ একই ওয়াইফাই তে, এসি একই ওয়াইফাই তে, বাসার মোবাইল একই ওয়াইফাই তে, কম্পিউটার একই ওয়াইফাই তে, দরজা, ফিঙ্গার লক সব কিছু একই ওয়াইফাই তে কানেক্ট করতে। এক ওয়াইফাই নষ্ট করে সব একই ওয়াইফাই নষ্ট হলে একটা জিনিসটা কিন্তু সব স্মার্ট টেকনোলজিতে সব ইন্টারনেট অফ থিংস চলে আসছে। এটা বলছে 5 টেকনোলজি ওয়াজ ইন্ট্রোডিউসড 2016 বাট ডেভেলপমেন্ট বাই 2020। আসলে 2016 তে শুরু হলো, ডেভেলপমেন্টের কাছে কিন্তু অনেক পরে হলো। ঠিক আছে, ব্যান্ডউইথ ইজ 1 গিগাহার্টজ থেকে বেশি, টেকনোলজি ইউজ 4G প্লাস ডবল একটা ডেভেলপমেন্ট বেশি আছে। ডবল ডেভেলপমেন্ট ইন্টিগ্রেটেড উইথ IoT ইন্টিগ্রেটেড অ্যাপ্লিকেশন উইল মেক অল রিয়েল ওয়াইফাই। তার মানে এটাকে পৃথিবীতে একটা অল রিয়েল ওয়াইফাই তৈরি করবে, পুরো পৃথিবীটাকে 5G তে একটা ওয়াইফাই। Technology features more effective and efficient, high resolution, bi-directional bandwidth, easily manageable in the previous generation से ये वाले किसी एयर কিছু drawbacks আছে, security and privacy is yet to be solved। তার মানে এই 5G তে তো সবকিছু একসাথে কানেক্টেড হয়ে যাচ্ছে IoT তে, এই যে সিকিউরিটি ইস্যু নিয়ে অনেক কাজ করতে হবে, সেগুলো বলছে yet to be solved। সিকিউরিটি নিয়ে এখন অনেক কাজ করার অনেক কিছু বাকি আছে। deploying infrastructure needs to be cost, infrastructure অনেক হাই কস্ট, এটা নিয়ে আস্তে আস্তে কাজ করতে হবে। Many of the old devices, main সমস্যা হচ্ছে অনেক পুরানো ডিভাইস, অনেক ফোনই কিন্তু আর 5G তে কানেক্টেড না। রিয়েলমি যে ফোন আছে 5G দেখাই যাচ্ছে, কারণ আপনার ডিভাইস চেঞ্জ করতে হবে। এটা আমাদের জন্য গাড়ি কখন এটা নিয়ে কাজ করতে হবে। টেকনোলজি স্টিল আন্ডার প্রসেস অ্যান্ড রিসার্চ গোয়িং। তার মানে এটা এখনো R&D প্রজেক্ট আছে, 5G নিয়ে এখন কিন্তু R&D চলছে। আর এটা পুরো কম্পারিজন টেবিলটা এই জায়গায় ভালো নাই, বোঝা যাচ্ছে না, আপনার কি করে নিন ইন্টারনেট থেকে 1G থেকে 5G মধ্যে একটা কম্পারিজন টেবিল নামাই নিয়ে একই জিনিস, একই ঠিক আছে। এটা হচ্ছে এটা আমি আপলোড করে দেবো, আর সাথে সাথে পাঠা যায়, এগুলো পড়ে ফেলেন, নোট করে ফেলেন।